আচ্ছা, সুপ্রিম কোর্টের খুব গুরুত্বপূর্ণ একটা রায় আজকে বেরিয়েছে এবং এটা ফাইনাল ভার্ডিক্ট তো ডেফিনেটলি নয়, এবং কনস্টিটিউশনে এখনও আমাদের রেডি হয়নি। আইএফএফ এর যে ফুটবল কনস্টিটিউশন রয়েছে, যেটা অক্টোবর 30 মধ্যে কিন্তু ফিফা এবং এএফসিতে জমা করতে হবে, সেটা এখনও অবধি রেডি না। কিন্তু বেশ কিছু ভাইটাল পয়েন্টস আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বেশ কিছু ভাইটাল ভার্ডিক্ট আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, এবং যার ফলে ইন্ডিয়ান ফুটবল একটা মোটামুটি ভালো রাস্তাতে আগামী দিনে চলতে শুরু করতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। জিস্ট অবশ্যই শেয়ার করব, তার পাশাপাশি অবশ্যই প্লেয়ার রিলেটেড যা কিছু রয়েছে সেসব নিয়ে কথা বলবো। প্রথম কথা, সুপ্রিম কোর্টের আজকের অর্ডার নিয়ে, কিন্তু তার আগে একটা ছোটো বিষয় শেয়ার করা রয়েছে। সেটা হচ্ছে যে ভিডিওতে একটা প্রবলেম হয়েছিল, মানে সেটা আমার তরফ থেকে কোনো রকম প্রবলেম না, মানে লাস্ট কালকের ভিডিওটাতে আমি কমেন্ট পাওয়ার পর বুঝতে পারলাম যে একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে যে ইউটিউবের তরফ থেকে একটা গ্লিচ বা ওদের একটা এআই এর দ্বারা ট্রান্সলেশন করে দেওয়া, যার কোনো রকম আমি সলিউশন সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। তো দেখলাম যে পুরো আমার টাইটেল, ডেসক্রিপশন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, মিনিংটাই চেঞ্জ হয়ে গেছিলো পুরো আমার ভিডিওর টাইটেলের। তো কোনো উপায় খুঁজে না পেয়ে আমি আমার টাইটেলটাকে পুরোটা ইংলিশে কনভার্ট করলাম, যেটা হচ্ছে যে যে যার নেটিভ ল্যাঙ্গুয়েজে যখন ভিডিও পোস্ট করছে, সেটা আমি দেখলাম ভিডিও সার্চ করে যে অনেকের সাথেই হচ্ছে, বাংলা, হিন্দি, মালায়ালাম, তেলেগু, ইভেন বিদেশেরও বহু ভিডিওতে অটোমেটিক্যালি ইউটিউবের এআই সেটাকে ট্রান্সলেট করে দিচ্ছে, এবং সেখানে প্রবলেম হচ্ছে। সবার হচ্ছে তা কিন্তু না। আমি আমার কিছু অন্য চ্যানেল যাদের ফলো করি তাদের চেক করলাম, তাদের বাংলা বাংলা রয়েছে বা হিন্দিতে হিন্দি রয়েছে। আমারও এটা ছিল না। লাস্ট আমি 3টে ভিডিওতে পরে চেক করতে গিয়ে দেখলাম যে এই প্রবলেমটা হয়েছে। তো আমি নিজেও জানি না যে এটা আদেও আমি পুরোপুরি ঠিক করতে পারবো কি না। বেশ কিছু অপশনস বিভিন্ন জায়গা থেকে মোটামুটি ঠিক করার চেষ্টা করেছি, আর যদি ঠিক না হয় তাহলে কিছু করার নেই। ম্যাক্সিমাম এবার থেকে যা ভিডিও আসবে তার টাইটেল এবং ডেসক্রিপশন পুরোটা ইংলিশে লিখতে হবে, কারণ বাংলায় লিখলে তার পুরো মিনিংটা ইউটিউবের এআই ঘেঁটে দিচ্ছে। আমি জানি না এর রিজন কী রয়েছে, কেন এই ধরনের উল্টোপাল্টা জিনিস আসছে, আর তার সলিউশনই বা কেন ইউটিউবের তরফ থেকে নেই। আর যারা ভুলটা ধরে দিয়েছিল যে এই ধরনের একটা প্রবলেম হয়ে গেছে, তাদেরকে থ্যাংক ইউ। 3জনের কমেন্ট এসেছিলো এবং আমি রিপ্লাই জানিয়েছিলাম ইট ওয়াজ ইউটিউব গ্লিচ। যাই হোক, মোদ্দা কথায় আসবো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আজকের অর্ডার। প্রথম যে বিষয়টা, যেটা নিয়ে আমার মনে হয় যে গত কয়েকদিনে সবাই অনেক ভিডিও বানিয়ে ফেলেছে, অনেক কথা বলেছে, আমি একটু মুখে আঙুল দিয়েই ছিলাম, কারণ আমি প্রয়োজন মনে করছিলাম না। সুপ্রিম কোর্টের কি অর্ডার আসবে না আসবে, কি আসতে পারে, এলে কি হবে না হবে, এসব নিয়ে আগে থেকে বেশি ভ্যানতাড়া বকে তো লাভ নেই। আমার কাছে পরিষ্কার বিষয় হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টা দেবেন, সেটা আলটিমেট সবার ভালো হতে পারে বা সবার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম একটা ভাবনা চিন্তা থেকেই তারা রায়টা দেবেন। এবং সেই ক্ষেত্রে কোনো রকম ফ্রেশ ইলেকশনের রায় কিন্তু আপাতত বেরিয়ে আসেনি। অর্থাৎ এই মুহূর্তে যে স্টেজে ইন্ডিয়ান ফুটবলের সিচুয়েশন রয়েছে, সুপ্রিম কোর্ট মনে করছেন যে এখন ফ্রেশ ইলেকশনের দরকার নেই। এবার এখানে ফ্রেশ ইলেকশন কেন এই জায়গাটাকে জোর দেওয়া হচ্ছে, কারণ একটা বড় অংশ তারা মনে করছিল যে এই যে বডি যারা চালাচ্ছে তাদের কোনো রকম আর এলিজিবিলিটি নেই, তাদেরকে এখানে বাতিল করতে হবে এবং ফ্রেশ ইলেকশন নিয়ে আসতে হবে, এবং সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিক। এবং আমার মনে হয় যে তাদের হয়তো বুদ্ধি রয়েছে বা বুদ্ধি নেই, হোয়াট এভার ইট ইজ। সবাই আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখনই বলবে ওখান থেকে বসে যে এআইএফএফ এর এই যে বডি রয়েছে এরা কন্টিনিউ করবে না, ফ্রেশ ইলেকশন হবে, নতুন কমিটি তারা দায়িত্ব নেবে, ঠিক সেই মুহূর্তে ফিফা এআইএফএফ এর ওপর একটা সাসপেনশন জারি করবে, একটা ব্যান জারি করবে, এবং সেটা অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না নতুন কমিটি আসছে এবং তারা যতক্ষণ না অ্যাপ্লিকেশন জানাচ্ছে ফিফাতে যে দেখো আমরা কিন্তু ফ্রেশ বডি হিসেবে এসেছি, পুরনো কোনো রকম আর কিছু ব্যাপার নেই, আমাদের ব্যান তুলে নাও, ততক্ষণ কিন্তু ব্যান থাকবে। এবার ধরে নেওয়া যাক যারা চাইছিল গত কয়েকদিন ধরে যে একটা ইলেকশন হোক, সুপ্রিম কোর্ট ইলেকশনের কথা বলুক এবং ব্যানটা আসুক, এবার তুমি আমায় প্রশ্ন করবে যে তুমি কি ইলেকশন চাও না, তুমি কি এই কমিটির ওপর একদমই রেগে নেই বা এই কমিটির কাজ কি তোমার পছন্দ হচ্ছে? তাহলে আমি বলবো না, আমিও চাই ইলেকশন হোক, আমিও চাই নতুন কেউ দায়িত্ব নিক, আমিও চাই আরও বেটার কোনো অ্যাডমিনিস্ট্রেটর তিনি দায়িত্ব নিন, আরও ভালো কেউ আসুন যিনি অন্ততপক্ষে ফুটবলটাকে ভালো করে পরিচালনা করবেন। কিন্তু যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে এই ইলেকশনের অর্ডার আসে, তাহলে ফিফা ব্যান আসবে। আর এই মুহূর্তে ধরে নাও আজকের অর্ডারে বলে দেওয়া হলো যে ইলেকশন করতে হবে আইএফএফকে। হয়তো এই জায়গাতে ভিডিওটা আমার লেন্দি হবে, বাট আই এম সরি টু সে আমি গত কয়েকদিনে কোনো কথা বলিনি এই বিষয়টা নিয়ে। ধরে নাও আজকে সুপ্রিম কোর্ট বলে দিল যে এআইএফএফ ইলেকশন করতে হবে, ঠিক সেই মুহূর্তে ফিফা তারা কিন্তু ব্যানটা জারি করে দেবে। এবার যখনই ফিফা ব্যান জারি করে দেবে, কি কি ক্ষতি হবে? নাম্বার 1, আন্ডার 23 এশিয়ান কাপের কোয়ালিফায়ার চলছে, ম্যাচ সামনে রয়েছে, বন্ধ হয়ে যাবে। নাম্বার 2,
সিনিয়র মেন্স ফুটবলের এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স রয়েছে, বন্ধ হয়ে যাবে। ওমেন্স ফুটবল তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন রয়েছে, তারা এশিয়ান কাপে যাচ্ছে, খেলা বন্ধ হয়ে যাবে। নাম্বার 4, মোহনবাগান এবং এফসি গোয়া, তারা দুটো টিম কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাবে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে, যাওয়া বন্ধ হয়ে যাবে। সেখান থেকে তারা পুরোপুরি উইথড্র করে নিতে হবে। এবং যদি ধরে নেওয়া হয় যে প্রথম ম্যাচের পর, ধরে নাও প্রথম ম্যাচ ডের পর মোহনবাগান এবং গোয়ার প্রথম ম্যাচ ডের পর ব্যানটা তুলে নেওয়া হলো, কিন্তু তারপরেও পুরো টুর্নামেন্টটা থেকে মোহনবাগান এবং গোয়াকে বার করে দেওয়া হবে। এবং লাস্ট, ইস্টবেঙ্গল ওমেন্স টিম, তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্স 2025-26 জন্য কোয়ালিফাই করেছে, সেখান থেকেও তাদের বার করে দেওয়া হবে। একইভাবে প্রথম ম্যাচ ডের পর দেখা গেল যে ব্যান আমাদের উঠে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আর ইস্টবেঙ্গল খেলতে যেতে পারবে না। এই ধরনের প্রবলেম রয়েছে এবং লটস অফ আদার ইস্যুস কিন্তু সামনে থাকবে যখনই ফিফা ব্যানটা এসে যাবে। তো যারা গত কয়েকদিন ধরে চাইছিলেন, যারা গত কয়েকদিন ধরে অন্ততপক্ষে খুব ইচ্ছা প্রকাশ করছিলেন বা প্রার্থনা করছিলেন যে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্টটা দিয়ে দিক, যে এই যে অপদার্থ একটা বোর্ড রয়েছে যারা পরিচালনা করতে পারছে না তাদেরকে সরানো হবে এবং নতুন ইলেকশন হবে, তারা খুশি হতেন। এবং এই যে আমি এতগুলো এন্টিটির কথা বললাম, এরা কিন্তু অখুশি হতেন। নাম্বার 2 যে জিনিসটা জানিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে এআইএফএফকে এই মুহূর্তে দাঁড়িয়ে নেসেসারি কিছু কমেন্সমেন্ট নিতে হবে, ক্যালেন্ডার রেডি করতে হবে। কিসের ক্যালেন্ডার? না, আমাদের গোটা 2025-26 সিজনের ক্যালেন্ডারটা ফাইনালাইজ করে নিতে হবে। এবং নেক্সট যে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়ের আগে কিন্তু সুপ্রিম কোর্ট চাইবে যে এআইএফএফের ক্যালেন্ডারটা রেডি হয়েছে কিনা। খুব ভালো উদ্যোগ, ক্যালেন্ডার একটা রেডি ছিল এআইএফএফের, একটু চেঞ্জ হবে সেখানে, কারণ পুরোটাই পিছিয়ে গেছে। 3 নম্বর যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা টেন্ডার বার করতে হবে এআইএফএফকে, এবং নতুন যারা কমার্শিয়াল পার্টনার হবে সেই কমার্শিয়াল পার্টনার নেওয়ার জন্য টেন্ডার বার করতে হবে। কিন্তু এই টেন্ডার থেকে যে অ্যাপয়েন্টমেন্টটা হবে, নতুন যে কমার্শিয়াল পার্টনার আসবে, সেটা কিন্তু এআইএফএফ ঠিক করবে না। মানে এই যে আমরা বলছি এদেরকে এরা করাপ্টেড, এরা ঠিক করে চালাতে পারছে না, এরা ঠিকঠাক লোককে আনবে না, এরা রেপুটেড কোনো কোম্পানি বা ভালো কাউকে যে চালাতে পারে তাকে নিয়ে আসতে পারবে না, একদমই সুপ্রিম কোর্ট কিন্তু এদের ওপর ভরসা রাখেনি এই ক্ষেত্রে। কারণ সুপ্রিম কোর্ট একজন প্রাক্তন বিচারপতি কে নাগেশ্বরা রাও, তার উপরে দায়িত্ব দিয়েছেন, এবং তিনি চাইলে আরও যারা এক্সপিরিয়েন্সড বা এই ক্ষেত্রে অন্ততপক্ষে যোগ্য ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারেন। তারা ঠিক করে দেবেন যে নতুন টেন্ডার কি, মানে কাদের পাস হবে এবং কারা তোমার নতুন কমার্শিয়াল পার্টনার হিসেবে আসবে। এবং এর সাথে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা আজকে সুপ্রিম কোর্টের খুব কোট আনকোট একটা বিষয়কে সুপ্রিম কোর্ট জানিয়েছে। আমি এখানে লাইনটা পড়ছি, অনেকটা বড় জায়গা ছিল সেখানে। এআইএফএফের এবং এফএসডিএল এর যে যৌথ একটা ব্যাপার চলছে ইন্ডিয়ান ফুটবলে, এবং সেটা যে লঙ্গার টার্মে যেতে পারে এবং নতুন কাউকে সঙ্গে নিয়েও যে এরা ভালো কাজ করতে পারে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিয়ে জানিয়েছে। এবং একটা জায়গাতে সুপ্রিম কোর্ট বলছে, উই হ্যাভ নো হেজিটেশন ইন রেকর্ডিং দ্যাট দেয়ার কোলাবোরেশন এফোর্ট is a significant step in the evolution of Indian football। অর্থাৎ ভারতীয় ফুটবলের একটা নতুন এভলিউশন বা একটা উন্নতির স্বার্থে এআইএফএফ এবং এফএসডিএল এর যে কোলাবোরেটিভ এফোর্টটা রয়েছে, সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট তারা গ্রহণযোগ্য বলে মনে করছে, এবং তারা সেটা আজকে রেকর্ড করেছেন। এবং মোটামুটি তারা বলছেন উই হ্যাভ নো হেজিটেশন ইন রেকর্ডিং। তারা কোনোভাবে হেজিটেট করেননি এটা ভাবনা চিন্তা করতে যে এআইএফএফ এবং এফএসডিএল তারা যৌথভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করেছে বা উন্নতি সাধনের রাস্তাতে রয়েছে। এটাতে কে খুশি হবে কে অখুশি হবে সিরিয়াসলি জানি না, তাহলে সুপ্রিম কোর্টের ওপরে তাকে কোথাও গিয়ে বসতে হবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে, দুটো বিষয়, সেটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের 2 প্লেয়ার। এক হচ্ছে যে দিমিত্রিয়স ডিয়ামন্টাকোস ইস্টবেঙ্গলের, তাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গেছে, পার্টওয়েজ হয়ে গেছে, খুব ভালো কথা। অনেকে বলছে সে তার ফ্যামিলি থেকে অনেকটা দূরে রয়েছে, ফ্যামিলির সাথে থাকতে চাই, নতুন তার সন্তান এসেছে, খুব ভালো কথা, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু সেটা নিয়ে আমার মনে হয় না যে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা ভাবছেন বলে। ইস্টবেঙ্গল সমর্থকরা এই মুহূর্তে ভাবছেন যে তার নতুন রিপ্লেসমেন্ট কে হবে। টিমের মধ্যে একজন প্লেয়ার রয়েছে যার অলরেডি কন্ট্রাক্ট রয়েছে, এবং যে সময়ে দাঁড়িয়ে আইএসএল শুরু হবে সেই সময় কিন্তু এই প্লেয়ারটা ফিজিক্যালি ফিট হয়ে যাবে, তার এসিএল ইঞ্জুরির যে প্রবলেম রয়েছে সেটা কেটে যাবে, এবং মোটামুটি ম্যাচ খেলার জন্য সে ওয়েল এনাফ রেডি হয়ে যাবে। সেটা হচ্ছে মাদি তালাল। সেই মাদি তালালকে কনসিডারেশনের জায়গাতে আনা হতে পারে। আবার এটাও শোনা যাচ্ছে যে অস্কার ব্রুজো তিনি 3 জন অ্যাটাকারের সিভি
জমা দিয়েছেন ম্যানেজমেন্টের কাছে। সেন্টার ফরওয়ার্ড কিন্তু টিপিক্যাল নয়, সেখানে উইঙ্গার রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, সেকেন্ডারি স্ট্রাইকার রয়েছে, এই ধরনের কিছু প্রোফাইল তিনি জমা দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্টকে বলেছেন যে খবর নিতে, স্যালারি নেগোসিয়েশন কী রয়েছে না রয়েছে। এরা প্রত্যেকে কিন্তু ফ্রি এজেন্ট, কোনো ক্লাবের সাথে কন্ট্রাক্টেড নয়, এদের যে কন্ট্রাক্ট এক্সিস্টিং ছিল তার ক্লাবের সাথে সেটা শেষ হয়ে গেছে, ফ্রি এজেন্টকে যে কোনো সময় সই করানো যায়, প্রবলেম নেই। তো এই দুটো রাস্তা কিন্তু খোলা রয়েছে ইস্টবেঙ্গলের কাছে, দেখা যাক সেটা কি হয়। আবার আমি জাস্ট একটা আনভেরিফাইড আজকে ইনফরমেশন পেলাম যে আইএসএলে খেলা একজন বিদেশি অ্যাটাকার, ফরওয়ার্ডই ধরতে পারো, মানে একদম ফরওয়ার্ড, টিপিক্যাল ফরওয়ার্ড, উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড এরকম পজিশন, সেই প্লেয়ারকেও নাকি ইস্টবেঙ্গল বাজিয়ে দেখতে চলেছে, তাকেও নাকি টেস্ট করতে চলেছে। তো এটা আনভেরিফাইড ব্যাপার, এটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, বাট যতটুকু চেনা জানা খুব ভেরিফাইড সোর্স সেটা বলছে যে এই দুটো ব্যাপার কিন্তু ইস্টবেঙ্গলের আপাতত ঘরে ঘোরাফেরা করছে। দেখা যাক কোনটা ফাইনালাইজ হয়। খুব একটা তাড়াহুড়ো কিন্তু ইস্টবেঙ্গলের এই ক্ষেত্রে নেই, কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানে যে আপাতত যাকে নিয়ে আসা হবে, নতুন সিগনেচার যদি হয় তাহলে সেটা ফ্রি এজেন্ট একজন সিগনেচার হবে যার এই মুহূর্তে কোনো কন্ট্রাক্ট নেই। আর যদি মাদিতালালকে টিমের মধ্যে ইনক্লুড করে নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম তো হবেই না। তো সেই ক্ষেত্রে খুব তাড়াহুড়ো নেই, খুব চিন্তাভাবনা করে কোচ এবং ম্যানেজমেন্ট তারা এই ডিসিশনটা নিতে চলেছেন। এবার দেখা যাক কে হয়, মাদিতালাল ফিরে আসে, নতুনভাবে আবারও তার জার্নি শুরু হয়, নাকি তাকে একদমই ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা পরিষ্কার একটা সামনে এসেছিল একটা সময়ে, যদিও সেটা তো কখনো কংক্রিট ওয়েতে আসেনি, কোনো রিলায়েবল মিডিয়া এখনো অবধি কভার করেনি যে মাদিতালালকে ছেড়ে দেওয়া হয়েই গেছে, এরকম ব্যাপার না। যদি ধরেও নিই যে নতুন প্লেয়ারও আসবে, তাহলেও কিন্তু সেটা ধীরে সুস্থে ইস্টবেঙ্গল চিন্তাভাবনা করেই নিয়ে আসবে। অ্যাটলিস্ট 5 to 7 days or 10 days একটা সময় রয়েছে মোটামুটি, সুপার কাপ যেহেতু আরও একটু দেরি করে শুরু হবে, প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখা যাক কোন প্রোফাইলের প্লেয়ার আসে, সে কতটা দিমিত্রিয়স ডিয়ামান্টোকোসের থেকে বেটার প্রোফাইল হয়, এবং সর্বোপরি হামিদ আহাদের সাথে সে কতটা ভালোভাবে কম্পিটিশন দিতে পারে ইস্টবেঙ্গলের ফার্স্ট 11-এ আসার জন্য। এবার লাস্ট বিষয় অবশ্যই মোহনবাগানের কথা। রবসন রবিনো কালকে তার ল্যান্ডিং হয়ে গেছে এবং আজকে তার ট্রেনিং সেশন, আজকে ওপেন ট্রেনিং ছিল। মোহনবাগান জনতা প্রথমবারের মতো মেহতাব এবং রবসন রবিনোকে মোহনবাগান জার্সিতে ট্রেনিং করতে দেখলো। কিন্তু যে বিষয়টা রবসন রবিনো খুব ইন্টারেস্টিংলি জানিয়েছে যে এখানে আমি মোহনবাগানকে একদমই চুজ করিনি, মোহনবাগান আমাকে চুজ করেছে, এবং যখন মোহনবাগান দেশের সেরা ক্লাব, দেশের চ্যাম্পিয়ন ক্লাব আমাকে চুজ করছে, সেই ক্ষেত্রে আমার কাছে আর কোনো অপশন থাকে না দ্বিতীয় অপশনকে ভাবার মতো। দ্বিতীয় অপশন থেকে অফার থাকলেও বা আমার ইন্টারেস্ট, মানে আমার কাছে সেই ক্লাবটির ইন্টারেস্ট থাকলেও আমি এই ক্ষেত্রে মোহনবাগানকেই চয়েস করেছি, কারণ মোহনবাগান আমাকে চয়েস করেছে। এটা গেল প্রথম ব্যাপার। দ্বিতীয় হচ্ছে তিনি বাংলা জানেন খুব ভালো কথায়, বাংলাদেশে তিনি বেশ কয়েক বছর খেলেছেন, কিছু বাংলা শব্দ আওড়েছেন। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ফুটবলের দিক, এগুলো নন ফুটবলিং ব্যাপার, সেটা হচ্ছে যে তাকে কোন পজিশনে ইউজ করা হবে, তিনি কোন পজিশনে খেলবেন, সেটা কিন্তু তিনি কোচের ওপর ছেড়ে দিয়েছেন, এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে কোচ তাকে মাঠের মধ্যে যে পজিশনে বলবেন, যেখানে মনে হবে যে তার স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে আমাকে পুট করা যেতে পারে, আমি ফিট হব, তাহলে সেখানে খেলতে নামার জন্য আমি রেডি আছি। এবং আমরা এক্ষেত্রে জানি যে রবসন রবিনো কিন্তু মেনলি একজন লেফট উইঙ্গার, এবং তার পাশাপাশি অস্কার ব্রুজো তাকে বসুন্ধরা কিংসের হয়ে প্রচুর ম্যাচ রয়েছে যেখানে সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন। তো এরকম একটা রোলের জন্য মোহনবাগানে ওয়েল এনাফ প্লেয়ার্স রয়েছে। ম্যাকলারেন তো রয়েছে একদম টিপিক্যাল নাম্বার 9, কামিংস রয়েছে যে উইথড্রলও খেলতে পারে, টিপিক্যাল নাম্বার 9ও খেলতে পারে, পেত্রাতোসও রয়েছে প্রায় এরকম প্রোফাইলের। তো আমার মনে হয় না যে টিপিক্যাল নাম্বার 9 পজিশন, সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ডারি স্ট্রাইকার এরকম রোলের জন্য খুব একটা কোচ তাকে ভাববেন। ইভেন আমি যদি উইঙ্গারের কথা বলি, লেফট উইঙ্গার, সেখানেও লিস্টন কোলাসও রয়েছে। তো আমার মনে হয় যেটা সবথেকে বেশি দরকার মোহনবাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট যে রোলটা নিত। দেখো, গ্রেগ স্টুয়ার্টের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট রবসন রবিনো নয়, প্রথম থেকে বলে আসছি। রবসন রবিনো যে স্ট্যাচারের প্লেয়ার, যে ধারার প্লেয়ার, যে কোয়ালিটির প্লেয়ার, সেটা সে ডেলিভারি করবে, সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু সে কখনোই গ্রেগ স্টুয়ার্টের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নয়। গ্রেগ স্টুয়ার্ট একটা অন্য ম্যাটেরিয়াল ছিল ইন্ডিয়ান ফুটবলে, আমরা জানি সেটা। জামশেদপুর, মুম্বাই, মোহনবাগানে তার একটা কি বলবো লেজেন্ডারি টাইম কেটেছে, অল্প সময়ের মধ্যে হলেও 3-4টে সিজন সে খেলেছে, কিন্তু যতটুকু খেলেছে একদমই টপ ফর্মে খেলেছে। তো সেই লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট কিন্তু রবসন রবিনো নয়, কিন্তু তাকে কোথাও অ্যাটাকিং মিডফিল্ডে বা ওই হোল্ডিং জায়গাটাতে আপুইয়া, থাপা, সাহাল আব্দুল সামাদ এদের সাথে একটা মার্জ করে, মানে যে দুজনেই মাঝমাঠে খেলুক না কেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে দীপক টাংরি রয়েছে, অভিষেকরা রয়েছে, তাদের সাথে মার্জ করে কোথাও ওই যে মাঝমাঠের যে কন্ট্রোলিং জায়গাটা, অ্যাটাকিং মিডফিল্ড তো ডেফিনেটলি, কিন্তু তার পাশাপাশি হোল্ডিংয়ের ক্ষেত্রে কখনো একটু নিচে নেমে এসে, কখনো তার যে বডি প্রেজেন্সটা রয়েছে সেটাকে কাজে
কাজে লাগিয়ে, তার স্কিলটাকে কাজে লাগিয়ে মাঝমাঠ কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা রয়েছে, যেটা ধরে নাও ইস্টবেঙ্গলে মিগুয়েল ফিগুয়েরা করছে, ও তো ওই পজিশনেরই প্লেয়ার। বসুন্ধরাতে ওইভাবেই ওকে আমরা খেলতে দেখেছিলাম, ইস্টবেঙ্গলে তো আরও একদম সামনে থেকে অনেক বেটার ওয়েতে 90 মিনিট ধরে দেখেছি। ওই যে একটা রোল নেওয়া, ওই ধরনের রোলটা কোথাও আমার মনে হয় যে রবসন রবিনহোকে হোসে মলিনা তিনি দিতে চাইবেন, এরকমই একটা প্ল্যান কিন্তু ডেফিনেটলি তিনি করছেন। আর সেটা কতটা মাঠের মধ্যে সাকসেসফুলি প্লে করতে পারবে এটা পুরোটা ডিপেন্ড করছে রবসন রবিনোর ওপর, যেহেতু সে প্রথম দিনকে এসে ভরসার সাথে জানাচ্ছে যে আই এম রেডি যে কোনো পজিশনে খেলার জন্য, যে কোনো রকম রোল প্লে করার জন্য আই এম রেডি। তো দেখা যাক সেটা কি হয়। আমি অন্তত ওয়েট করে থাকবো যে কিভাবে রবসন রবিনোর মতো একজন পুরোপুরি একজন ফরওয়ার্ডকে অফ পজিশনে খেলিয়ে কিভাবে টিমের ব্যালেন্সকে ঠিকঠাক রাখতে পারেন মলিনা, এবং কতটা এই সিগনেচারটা যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, পজিটিভের থেকে নেগেটিভ আলোচনা অনেক বেশি হয়েছে, সেটা কতটা মোহনবাগানের জন্য পজিটিভ মেসেজ নিয়ে আসে, কি হয় সেদিকে কিন্তু অবশ্যই আমরা সবাই তাকিয়ে থাকবো। ব্যাস, ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই, হয়তো একটু লেন্দি হয়ে গেল প্রত্যেকটা বিষয়কে ছোটো ছোটো করে ডিসকাস করতে গিয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।